কাল নিফটির এক্সপায়ারি, তার আগে নিফটিকে এমন একটা জায়গাতে এনে ছেড়ে দিল যে আমি উপরে যাব না নিচে যাব, কোন দিকে যাব, কোনো রকম যেন সিদ্ধান্ত নিতে পারছি না, এমন একটা পজিশনে ছেড়ে দিল। প্রথমে মনে হচ্ছিল বিরাট গ্যাপ আপ হবে, তারপরে দেখলেন যে বিভিন্ন রকম জিওপলিটিক্যাল ইস্যু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেল এবং তারপর আবার মনে হলো যেন হয়তো খারাপ হয়ে যাবে। তারপরে দেখা গেল যে উপরে উঠছি নিচে নামছি, মার্কেটও কিন্তু কি করবে সঠিকভাবে বুঝে উঠতে পারছে না বা জেনে বুঝেই সেরকম ধরনের আচরণ করছে। আমি বারে বারে আপনাদেরকে বলেছি যে জিওপলিটিক্যাল ইস্যু যখন থাকবে তখন কিন্তু বিভিন্ন ধরনের অনিশ্চয়তে আপনি ভুগবেন। মার্কেট একবার করে যাচ্ছে উপরের দিকে, একবার মার্কেট গেল নিচের দিকে, এবং যেখানে ছিলাম সেই রকম জায়গাতেই সামান্য কিছু পজিটিভিটি দিয়ে 11 পয়েন্টের মতো পজিটিভিটি দিয়ে সে দাঁড়িয়ে আছে। তার মানে ক্যান্ডেলটা মোটামুটিভাবে এইভাবে তৈরি হলো। এইরকম তৈরি হলে পরেই একটা অনিশ্চিত বাতাবরণ আমরা পেলাম যে মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেট কিন্তু ডিসিশন নিতে পারছে না। সেই জন্য এই ক্যান্ডেলটির একটি ধরনের নাম আছে, আপনারা সবাই জানেন। কেউ কেউ বলে ইনডিসিসিভ ক্যান্ডেল, কারো কেউ ডোজি নাম দেয়, বিভিন্ন রকম নাম আছে। কিন্তু মেন হচ্ছে সাইকোলজিতে না উপরের দিকে জিতলাম, জানো নিচের দিকে যেতলাম, আর মাঝখানে একটা ফেসে বসে আছি কোন দিকে যেতে পারে। তো কালকের এক্সপায়ারিতে কি ঘটনা ঘটতে পারে, কোন লেভেলের নিচে খুললে পরে আমরা বুঝতে পারবো যে নিচের দিকে কোন লেভেল, সেই লেভেলটির উপরে থাকলে বুঝবো যে এখনো পর্যন্ত টিকে আছে। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব মাল্টিপল টাইম ফ্রেমে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা শুরু করার আগে নিয়ম অনুযায়ী একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে দিই যে আমি কিন্তু আমার নিজের মতামত এখানে প্রকাশ করছি। আমার কিন্তু কোনো রকম ধরনের সেবি রেজিস্টার্ড সার্টিফিকেট নেই যেখানে আমি আপনাদেরকে বাই এবং সেল রেকমেন্ডেশন দেওয়ার চেষ্টা করব বা দিচ্ছি। আমি আমার মতো অ্যানালিসিস করছি, আপনারা শুনুন, নিজেরা সিদ্ধান্ত নিন। ভালো করে মার্কেটকে দেখুন। মার্কেট কি করেছে, 353-তে আগের দিনে ক্লোজ হয়েছিল, মার্কেট এসে খুললো 391-এ, অর্থাৎ 40 পয়েন্ট মতো উপরে খুললো। 40 পয়েন্ট পর্যন্ত উপরে খোলার পরে মার্কেট কিন্তু অনেকটা দূর নিচে নেমে এলো 241 পর্যন্ত। তাকিয়ে দেখুন, 391 থেকে 241 পর্যন্ত মার্কেট এলো, এবং সেখান থেকে আবার একটা কি করলো, একটা হাফ র্যালি দিল এবং 480 পর্যন্ত হাই লাগালো। অর্থাৎ 240 রেঞ্জের মতো কিন্তু সে আপনাকে নিচে থেকে উপর পর্যন্ত দিয়েছে, এবং সেক্ষেত্রে এসে মার্কেট দাঁড়িয়ে আছে 364-তে। অর্থাৎ যে জায়গাটাতে মার্কেট খুলেছিল প্রিভিয়াস যে ক্লোজ, তার থেকে সামান্য একটু দূরে যেয়ে ক্লোজ করেছে। অর্থাৎ আমি উপরের দিকে গিয়েছিলাম, পারলাম না, আমি নিচের দিকেও গিয়েছিলাম কিন্তু আমি নিচেকেও ভাঙতে পারলাম না, সাপোর্ট নিয়ে নিলাম। তাহলে উপরেও প্রেশার আছে, নিচেও প্রেশার আছে, এরকম জায়গাতে মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে দাঁড়িয়ে রয়েছি। এবারে এক্সপায়ারির দিনে কি হবে, একই রকম পরিস্থিতি হতে পারে। যে কোনো একটা দিককে ভাঙলে পরে আমি একটা দিকে গতি পেতে পারি। এই যে বড় আমাদের যে ক্যান্ডেলটা আজকের দিনে যে রেঞ্জ তৈরি হলো 241 থেকে 480, এই রেঞ্জের মধ্যে কোন জায়গাতে ভালো সাপোর্ট আছে, কোন জায়গাতে বেশি রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পারি, এবং তার সাপেক্ষে আমরা বিচার বিবেচনা করতে পারি। চলুন এক এক করে দেখি। মান্থলি ক্যান্ডেল দেখা না দেখার সময় মান্থলি ক্যান্ডেল উপরের দিকে এসছে, এবং আমি বলেছিলাম যে আমরা একটি জায়গাতে এসে পৌঁছেছি যেখানে রেজিস্ট্যান্স আছে। আপনারা যদি তাকিয়ে দেখেন যে মার্কেট কিন্তু তার কাছাকাছি পর্যন্ত গিয়ে কি করেছে না, রিজেকশন পেয়েছে। মার্কেট যদি আরও একটু উপর ওঠার চেষ্টা করতো বা দাঁড়িয়ে থাকতো তাহলে আমরা বুঝতাম রেজিস্ট্যান্সের উপর দিকে যাচ্ছে, কিন্তু মোটামুটিভাবে সে রিজেকশন পেয়েছে বা হালকা পেয়েছে এবং ধাক্কা খেয়েছে, সেটাই স্বাভাবিক। রেজিস্ট্যান্সের কাছে প্রথম এসে যদি একটু থমকে দাঁড়ায়, খারাপ কি? তারপরে তাকে ভাঙার চেষ্টা করুন। খুব ভালোভাবে দেখতে পাবেন উইকলি ক্যান্ডেলে। উইকলি ক্যান্ডেলে এখানে যে দাঁড়াবেন সেটা আপনি বুঝতে পারছেন। এখানে বুক পেতে দাঁড়িয়ে আছেন ইনি, নিচের দিকে নাম ছিল, তিনি কি করেছেন, সামলে নিয়েছেন। সামলে নেবার পরে মার্কেট একটা বড় মুভ দিয়েছে, তারপর থেকে নিচে ফেলার চেষ্টা করেছিল, সে একটা মুভ দিল, কিন্তু আগের মতো আর বড় নয়। এবারে তার কাছে একটি জায়গা, যে জায়গাটাতে সে ধাক্কা খেলো, এবং ধাক্কা খাবারই কথা, এখানে আমাদের একটা ব্লু লেভেল আছে বা লেভেলস রয়েছে, যার কাছে একটা ধাক্কা খাবে, এটি কিন্তু স্বাভাবিক, এবং সেটি কিন্তু প্রথম দিন আপনারা দেখতে পেলেন। যদিও আমরা এই সমস্ত কিছু বিচার করব উইকলি টাইম ফ্রেমের শেষে, অর্থাৎ ফ্রাইডেতে আমরা এটার বিচার করব যে ফ্রাইডেতে কি দাঁড়ালো, এর উপরে ক্লোজ করে দিল, আরও উপরে চলে গিয়ে ক্লোজ করলো, না আরও নিচে চলে এলো, আমরা সেদিন সিদ্ধান্ত নেবো। কিন্তু মোটামুটিভাবে আমরা যদি দেখি যে আমাদের যেখানে মুভ শুরু হয়েছে তার কাছাকাছি একটা উইকলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স আছে, তাহলে ডেলি ক্যান্ডেলে সেখানে তো একটাখানি সমীহ করবেই, এবং সেই সমীহটাই আমরা দেখেছি। তাহলে আশ্চর্য কি?
এই জায়গাটা কিসের জন্য গুরুত্বপূর্ণ একটু খানিকক্ষণ পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ, সেটা আমরা চলে আসবো ডেলি ক্যান্ডেলে। আমি এই লেভেলগুলোকে বাদ দিয়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি এইভাবে দেখাচ্ছি, আপনি বলুন তো যে এই জায়গাটি কেন গুরুত্বপূর্ণ। আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই জায়গাটি গুরুত্বপূর্ণ, কারণ একটা সময় মার্কেট এখানে ক্লোজ করেছিল এবং তার পরের দিনে মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছে। তাহলে এর মাঝে কিন্তু একটা গ্যাপ থেকে যায়, যে গ্যাপটি যাবার সময় আপনাকে বাধা দিচ্ছিল, আমি এক্সপ্লেন করলাম। আজকে সেই গ্যাপটা কিন্তু পূরণ করতে পারেনি আগের দিনে। আজকে কিন্তু কি করলো না, সেই গ্যাপটাকে দেখুন টাচ করে নিয়েছে, আবার নিচের দিকে এই জায়গাটা কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে, যেটি আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে উপরের দিকে একটা রেজিস্ট্যান্স পাচ্ছেন, নিচের দিকে একটা সাপোর্ট পাচ্ছেন, এই রকম জায়গাতে মার্কেটটি দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা আরও স্পষ্ট করে দেখব এই অংশটিকে, এবং সেটিকে দেখার জন্য আমরা কি করব না, সেটিকে দেখার জন্য এটিকে আমরা একটু বড় করে দেব এবং এখানকার ঘটনাটাকে বুঝব। আমি আপনাদেরকে আগের দিনে যখন ব্যাখ্যা করছিলাম তখন বলছিলাম যে খুব ভালো উপরের দিকে উঠলো, কিন্তু কোথাও যেন একটা খিঁচ থেকে গেল। সেই কি খিঁচ বলেছিলাম মনে আছে? যে এই ক্যান্ডেলটির উপরে যদি ক্লোজিংটা করে দিতে পারতো তাহলে কিন্তু আমরা খুব খুশি হতাম। অন্তত পক্ষে আগের দিনের যে ওপেন হয়েছিল যেখানে, তার উপরে যদি আমরা ক্লোজ করতে পারতাম তাহলে কিন্তু আমাদের আরও একটু বুঝতাম যে এর বায়ার্সদের কিন্তু ক্ষমতা আছে। কারণ আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম এখান থেকে যারা মার্কেটকে নিচে নামিয়েছে তাদেরকে কিন্তু সে পরাজিত করতে পারলো না। পরাজিত করতে পারলো না মানেই তো এই জোনটা যেখান থেকে ধাক্কা খেয়েছে তাদেরকে, তার উপরে সে উঠতে পারেনি। আজকেও কিন্তু প্রচেষ্টা করেছে, কিন্তু প্রচেষ্টা করলেও কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। তো সফল হয়নি তাতে কি খুবই বিফল হয়েছে? না, তাও আবার খুব বিফল হয়নি। কীরকম? ভালো করে তাকিয়ে দেখুন মার্কেটের সাইকোলজি, ক্যান্ডেলের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। এর উপরে কিন্তু ক্লোজ করতে পারেনি। তাহলে আমাদের যে জায়গাটার উপরে ক্লোজিং ছিল, গিয়েছিল মার্কেট, কিন্তু মার্কেটকে টেনে নামিয়েছে। এর উপরে কিন্তু ক্লোজ হয়নি। আবার নিচে এখানে কিন্তু আমাদের বায়াস এই পর্যন্ত মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল। এখানে সেলার্সরা আছেন, উঠেছিল কিন্তু মার্কেটকে নামিয়েছে। তার নিচেও কিন্তু ক্লোজ হয়নি। তাহলে তার উপরে ক্লোজ হয়েছে, আবার এই ক্যান্ডেলের উপরে যে জেতার তার উপরেও নেই। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে মার্কেট না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, ক্লিয়ার কোনো সিদ্ধান্ত আমাকে দিল না। তাহলে আমি কি করতে পারি? আমি ছোট্ট দুটি দাগ এখানে টেনে রাখতে পারি। আমি টেনে রাখলাম, এর সাপেক্ষে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আপনি যে টাইম ফ্রেমে কাজ করেন সেই টাইম ফ্রেমে এবার এটাকে দেখার চেষ্টা করুন। যদি এটা উপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে উপর দিকে ভাবনা চিন্তা করবেন, যদি এটি নিচের দিকে নামার চেষ্টা করে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন। এর চাইতে সঠিকভাবে আপনি আর কি লেভেলস পেতে পারেন? যদিও আমাদের এই ক্যান্ডেলের সাপেক্ষে কিন্তু আমরা কোনো রিজিয়ন এখানে টানছি না, আমি ডেলি টাইম ফ্রেমের কথা আপনাদেরকে বলছি, যারা একটু সময় নিয়ে কাজ করবেন তাদের জন্য। এটাকেই আপনি ছোট টাইম ফ্রেমে নিয়ে যেতে পারেন বা ছোট টাইম ফ্রেমের অ্যানালিসিসও আপনি কাজে লাগাতে পারেন। এবার আমি চট করে একবার আমাদের যে লেভেলসগুলো ছিল সেখানে দেখি কেন সেই সবুজ রেঞ্জের উপরে অন্তত পক্ষে আগের দিন যেটা পারেনি আজকে কিন্তু সেটা পেরেছে। আগের দিন যেটা পারেনি আজকে কিন্তু সেটা পেরেছে। কেন না? তাহলে আমি কিছু বুঝছি যে এখান থেকে যে বায়ার্সরা মার্কেটকে তুলে নিয়ে গেছেন তারা কিন্তু কি করেছেন, তার উপরে মার্কেটটাকে রাখতে সক্ষম হয়েছেন। তাহলে কোনো না কোনো জায়গাতে আমি মানছি যে উপর থেকে সেলাররা চাপ দিচ্ছেন, কিন্তু সেই চাপটা এতও নয়, এর মতো আর চাপ নয় যে এত বড় নিয়ে আসছে। অন্তত পক্ষে সে উপরে রেখেছে। আমাদের কাজ খুব সিম্পল, মার্কেট কোন জায়গাতে খুলছে আপনি দেখুন, এই লেভেলসগুলোকে আপনি দাগ দিয়ে রাখুন। মার্কেট যদি ওপরে খোলে তাহলে আপনি জানবেন যে এখানে যারা এই যে এত বড় একটা বাইং এসেছে তারা মার্কেটকে ওপরে তুলে নিয়ে গেল। যদি নিচে আসে তাহলে এখানে একটা রিটেস্ট খাবার কথা, এবং রিটেস্ট নিয়ে যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন আপনি সেখানে এন্ট্রি নিতে পারেন। আপনি যদি দেখেন যে মার্কেট এখানে খুলছে তাহলে এখানে যদি যায় এবং এখানে যদি ধাক্কা খাচ্ছেন তাহলে রেজিস্ট্যান্স আপনার সেল করার কথা। আপনি যদি প্রপার এখানে কোনো রকম ধরনের প্যাটার্ন দেখতে পান তাহলে আপনি নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। যদি মার্কেট উপরের দিকে এই সমস্ত না করে দিয়ে এটাকে ভেঙে উপরে ঢুকলো তাহলে আপনি রিটেস্ট অন্তত পক্ষে বাই করুন। প্রথমেই ফট করে চলে গেলে পরে আপনি ভাবনা চিন্তা করবেন না। যদি এখানে খোলে এবং উপর দিয়ে ধাক্কা খেয়ে একটা ব্রেকআউট দেয় তাহলে আপনি সতর্ক হবেন যে এই লাইনকে ব্রেকআউট করতে গেলে আমি রিটেস্টে কিনবো, খানিকক্ষণ সাস্টেন করুক উপরে। অর্থাৎ আমি বলতে চাইছি এই জোনটাকে আপনি সমীহ দেখান, এই জোনটাকে আপনি গুরুত্ব দিন এবং তারপরে বিচার বিবেচনা করুন।
আশা করি আমরা কথা বুঝতে পারলেন এবং কি করতে হবে সেটা দেখলেন। উপরের দিকে দেখুন পরিষ্কার বুঝতে পারছেন একটা সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি, 500 লেভেলের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স আছে, সেটা থাকবেই। যদি উপরের দিকে যাই সেই রেঞ্জটাতে কিন্তু ধাক্কা খেতে পারে। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টার টাইম ফ্রেম, এবার এখানে একটা বলে রাখা দরকার যে আপনি যে সুযোগ পাননি সেলিংয়ের তা কিন্তু নয়, আপনি সেলিংয়ের সুযোগ পেয়েছেন। তাকেই দেখুন এবং এটা বোঝার চেষ্টা করুন। মার্কেট নিচের দিকে হুসহুস করে একবার নেমেছিল মার্কেট খোলার পর, কিন্তু সে কিন্তু আপনাকে কি দিয়েছে? সাপোর্ট দিয়েছে। কেন দিল সাপোর্ট? বোঝার চেষ্টা করুন। এই জায়গাটাকে আমি বারবার বলেছিলাম যে একটা দিন সারা দিন থেকে কিন্তু ভাঙতে পারেনি। যারা আমার অ্যানালিসিস আগে শুনেছেন তারা কিন্তু খুব স্পষ্টভাবেই জিনিসটা জানেন। যারা মন দিয়ে টানা শুনেছেন, যারা খিচখিচ করে শুনেছেন তাদের দায়ভার আমার নয়। তাদেরকে আমি বলেছিলাম যে এই জায়গাটি কিন্তু খুব আমার পেরোতে দেয়নি একদিনে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। যখন সুযোগ পেল বাম করে তুলে নিয়ে গেল, কিন্তু সেলাররা কিন্তু ছাড়লেন না। সেলাররা প্রথমবার যখন এলো ধাক্কা খেলো এবং তারপর আরেকটু উপরে গিয়ে এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেটকে নিচে নেমে এসেছে এবং সুন্দর আমরা ট্রেড নিয়েছি এবং এখান থেকে একটা সাপোর্ট, এখান থেকে যেমন করে মার্কেটকে ধরে রেখেছে ঠিক এই যে জোন থেকে কিন্তু মার্কেটকে ধরে রাখার চেষ্টা হয়েছে। তাহলে এটি একটি ভালো লেভেলস এবং এটি একটি ভালো লেভেলস। প্রথমে আমি বলছি লেভেলস, সে লেভেলস হয়ে যাবে কোনো কোনো সময় রেজিস্ট্যান্স, কোনো কোনো সময় সাপোর্ট। প্রাইস কোথায় রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে আমি পেলাম দুটি লেভেলস পেলাম। দুটি লেভেলস পাওয়ার পর এখান থেকে যখন সাপোর্ট নিচ্ছে তখন এটাকে ব্রেকআউট করলো এবং ব্রেকআউট করার পরে আমরা তাকিয়ে দেখেছি, সেটাও আমরা ব্যাখ্যা করেছি, রিটেস্ট করলো এবং মার্কেট উপরের দিকে চলতে শুরু করলো। এই যে উপরের দিকে চলতে শুরু করলো, একটা আপনি দেখলেন যে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ভাঙলো, কারণ একটা গুরুত্বপূর্ণ লেভেলকে সে ভেঙেছিল। ভাঙার পরেই সেলাররা কি করেছে? অ্যাক্টিভেট হয়েছিল এবং মার্কেটকে নিচে নামিয়েছিল। এবারও কিন্তু সেলাররা অ্যাক্টিভেট হলো এবং হওয়ার পরে দ্রুত গতিতে মার্কেটকে নিচে নামাতে লাগলো। যখন নিচে নামাতে লাগলো তাহলে প্রথম বাধা কে দেবে? না আমার সেই লেভেলটি দেবে। যদি একে ভেঙে দেয় তবে তো এই লেভেলটি দেবে। তো এই লেভেল থেকেই কিন্তু আপনি কি পেলেন? না এই লেভেল থেকেই কিন্তু আপনি তাকিয়ে দেখুন যে আপনি কিন্তু সাপোর্ট পেয়েছেন। পাননি? এখান থেকে আপনি সাপোর্ট পাননি, এখান থেকে আপনি সাপোর্ট পেয়েছেন। সাপোর্ট তো স্বাভাবিকভাবে নেবে। যদি ক্যান্ডেলটি বড় রেড ক্যান্ডেল হতো এবং এর নিচে ক্লোজ করতো যেমনটি এখানে হয়েছিল, তাহলে আমি তখন পরের টার্গেট নেবো, পরের টার্গেটের কথা ভাববো। সুতরাং মার্কেট যখন এখানে এলো তখন বুক থেকে আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে যে আমি সাপোর্টে বাই করতে পারি উইথ স্ট্রিক্ট স্টপ লস। এটা আপনাকে রিস্ক নিতে হবে যে এখানে কিন্তু আমার সাপোর্ট নিতে পারে। যদি কিনতে পারতেন তাহলে আপনার কাছে পারফেক্ট সিদ্ধান্ত হতো এবং আপনি এখান থেকে বাই করে মার্কেটকে উপর দিকে নিয়ে যেতে পারতেন। তাকিয়ে দেখুন যেখান থেকে ধাক্কা খেয়েছে ঠিক সেই জায়গাটাতেই কিন্তু এই শয়তানটা দাঁড়িয়ে রয়েছে। তারপরে কিন্তু মার্কেট উপরে উঠলো, কিন্তু ডবল টপ তৈরি করে মার্কেটকে নিচে নামিয়ে আনলো। তার মানে আপনি কি বুঝলেন? এখানে সেলারদের জোন, এখানে সেলারদের জোন। তাহলে খুব পরিষ্কার হয়ে গেল না যে এই জায়গাটা বাপু সেলারে ভর্তি রয়েছে। সুতরাং কাল দিনে যদি আমি এখানে একটা বড় ক্যান্ডেল না দেখি, যে একটা স্ট্রং ক্যান্ডেল না দেখি নিজের চোখে যে এই শয়তানকে পরাজিত করেছে, তাহলে আমি বিশ্বাস করব কিভাবে? যদি এখান থেকে জাম করে এখানে উপরে ওঠে এবং এখানে সাপোর্ট নিয়ে চলে তাহলে আমি বিশ্বাস করব। কিন্তু লাইভ মার্কেটে যদি ধীর গতিতে যায় তাহলে ছোট ছোট ক্যান্ডেল করে যতক্ষণ না ভালোভাবে স্ট্রং করে এর উপরে যাবে এবং সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। যখন এর উপরে নিয়ে গেল সেখানেও সেলার, যখন এর উপরে নিয়ে গেল সেখানেও সেলার। তার মানে সেলাররা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে উপরে যাওয়ার পর এবং দর করে নিচে নামিয়ে দিচ্ছে। আর কাল দিনে যদি নিচে দেখেন তাহলে আশ্চর্য হবার কিছু নেই, কারণ এখান থেকে যে সেলিং এসেছে সেই সেলিংটি কিন্তু তার টার্গেট এই পর্যন্ত বা আরও নিচে হতে পারে। আপনি যদি দেখতে চান তাহলে আপনাকে আমি ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করছি, সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করছি। তাকেই দেখুন ঠিক এই জায়গাটাতেই দুটি পরপর মারপিট হয়েছে। এই জায়গাটিকে জয় করার জন্য ইনস্টিটিউশনাল বায়ার্সরা প্রেশার দিয়েছিলেন, দেন দেয়ার আরও ইনস্টিটিউশনাল যারা সেলার্স আছেন তারা কিন্তু মার্কেটকে নিচে নামিয়ে দিল। সুতরাং আমরা পরের দিনে এই টার্গেট দেখতে পারি, আমরা এই টার্গেট দেখতে পারি। এবারে প্রাইস অ্যাকশনের সঙ্গে একবার মিলিয়ে নিন, প্রাইস অ্যাকশনের সঙ্গে একবার মিলিয়ে নিন, দেখবেন বাহ অপূর্ব অপূর্ব
সুতরাং এই লেভেলে এসে যদি সাপোর্ট দেয় তাহলে এখানে কিন্তু একটি ধাক্কা খাবে রেজিস্ট্যান্স হিসেবে, যেহেতু প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু রেজিস্ট্যান্স আছে। তখন কিন্তু আপনার সেল করে এটাকে ভাঙার পর এখানে 5 নাম্বার লেভেলস আছে এবং তারপর কিন্তু 6 নাম্বার লেভেলস, এটি একটি গুরুত্বপূর্ণ আমাদের ইন্ডিকেটরের লেভেল এবং প্রাইস অ্যাকশনের লেভেল দুটি মিলে গেছে। সুতরাং 24,130 বা 100 পর্যন্ত একটি স্ট্রং সাপোর্ট লেভেল। তাকিয়ে দেখুন 24,130। আর আমার মনে হয় যারা আমার ভিডিও শোনেন তারা 24,130 বা 100 থেকে 120 পর্যন্ত, 130 পর্যন্ত, 140 পর্যন্ত এই জোনটাকে বারে বারে শুনেছেন। তাহলে 6-7 এমনই ভাগ্যক্রমে এটি রিভার্সাল জোনে পরিণত হয়ে আছে। 6-7 রিভার্সাল জোন। তাহলে মার্কেট যদি এখানে আসে এখান থেকে একটা বাউন্স ব্যাক করার চেষ্টা করবে। আর মার্কেট যদি মনে করে যে না আমি এই সুযোগ দেবো না, তাহলে একে একদম থ্রু পাস করে একটি ক্যান্ডেল করে ক্লোজ করবে, উপরে যাবে, এখান থেকে রিটেস্ট হবে, মার্কেট নিচের দিকে আসবে। এবং সেক্ষেত্রে নেক্সট লেভেল হতে পারে আমাদের 9-10, যেটি এখানে, এবং সেটি কি অদ্ভুতভাবে একটি আমাদের ব্লু কালারের এই গ্রিন কালারের জোনে এসে সমাপতিত হয়েছে। সুতরাং খুব সুন্দর আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমের লেভেলসগুলোকে বুঝতে পারছি। আর আমাদের কাছে প্রাইস অ্যাকশন হিসেবে একটি নর্মাল এইভাবে আমরা জোন এঁকে রাখতে পারি। এর নিচে খেললে পরে একটা লেভেল থেকে আর একটা লেভেলের আমরা খেলা করব, আর কিচ্ছু না। ঠিক আছে, যাদের কাছে ইন্ডিকেটার নেই তারা এইভাবে ভাবনা চিন্তা করুন। এবারে চলে আসুন আপনার 15 মিনিটে। 15 মিনিটে কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে একটা লেভেলকে কোনোভাবেই জয় করতে পারছিল না? পারছিল, এবং সেখান থেকে মার্কেট এসছে। আচ্ছা, কেন পারছিল না? এখানে কি এমন আছে? এখানে আছে অনেক কিছু আছে। আমরা যদি মার্কেট লেভেলসকে দেখাই তাহলে দেখতে পাবো এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেলস আছে যেটিকে পেরোতে পারেনি। আমরা যদি এই লেভেলটাকে 5 মিনিট টাইম ফ্রেমে দেখি তাহলে দেখব যে আমাদের একটা রিভার্সাল জোন থেকে সেটা মার্কেটটা ঘোরার চেষ্টা করছে। সুতরাং আপনি কোন টাইম ফ্রেমে করছেন সেটাই একটি গুরুত্বপূর্ণ লেভেলস রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা পেরোতে পারছে না। আমরা যদি এখানে আনরাইভেলড লাগাই তাহলে দেখব যে 6-7 লেভেল পর্যন্ত দেখুন মার্কেট গেছে, এবং আপ, এটা তো লং ছিল অনেক আগে থেকে, সেখান থেকে আপ টাইম ফ্রেমে গেছে, এবং 6-7 যাওয়ার পর তো মার্কেট রিভার্সেবল জোন, সেখান থেকে কিন্তু মার্কেট ঘোরার চেষ্টা করেছে। 3-4 একটা সাপোর্ট দিয়েছে, তাকে যখন ভেঙেছে নিচে এসেছে 2 পর্যন্ত লেভেলস পর্যন্ত সে দিয়েছে। তাহলে খুব ক্লিয়ারলি আপনি লেভেলসগুলোকে দেখতে পাচ্ছেন। আমাদের প্রাইসের অ্যাকশনের সাপেক্ষে আমাদের যে লেভেলস আছে তার সাপেক্ষেও যদি আমরা দেখি তাহলে কেন আমি দেখতে পাবো না সেই গুরুত্বপূর্ণ লেভেলস? বহু বছরের পুরনো আঁকা আপনি দেখতে পাচ্ছেন। মার্কেট ফার্স্ট ক্যান্ডেল যখন বহু নিচের দিকে আসছে আপনি দেখতে পেয়েছেন এখানে বহু কষ্ট করেছে, তাপেই রিটেস্ট করেছে, তারপর গেছে। আমরা ব্যাখ্যাতে বলেছি তাহলে যে জায়গা থেকে রিটেস্ট করেছে সেই জায়গা থেকে সে সহজে ছেড়ে দেবে? কারণ এটি গুরুত্বপূর্ণ লেভেল। যে লেভেলকে রিটেস্ট করে ব্যাক করে সেই লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল। সুতরাং অন্ততপক্ষে ফার্স্ট টাইম এসে চেষ্টা করবে, এবং চেষ্টা করেছে, এবং চেষ্টাটা সফল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই লেভেলটাও গুরুত্বপূর্ণ, একে যেতে দিচ্ছে না। একটা এম প্যাটার্ন তৈরি করেছে, তার নেক ব্রেক করেছে, গিয়েছে, রিটেস্ট করেছে, ব্রেকডাউন করেছে, ফাইন, একদম গ্রামাটিক্যাল মুভমেন্ট। সুতরাং আপনি ট্রেড করতে যদি ন্যূনতম প্রাইস অ্যাকশন না জানেন তাহলে এই মুহূর্তে সঠিকভাবে প্রাইস অ্যাকশন শেখার জন্য কোনো না কোনো জায়গাতে আপনি সেটা শেখার চেষ্টা করুন। একটি পয়সা ব্যয় না করে, অর্থাৎ মার্কেটে ব্যয় না করে সেই টাকাটা অন্য কোনো জায়গাতে ব্যয় করুন এবং শিখুন, এবং মার্কেট থেকে ভালো মতো ইনকাম করার চেষ্টা করুন। আগে শিখুন, তারপর কাজ করবেন। চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। এখানে 5 মিনিট টাইম ফ্রেমে আমি একবার চট করে আপনাদেরকে সেই মার্কেট লেভেলস দেখাচ্ছি, তাহলে দেখতে পাবেন যে কেন এটা, দেখুন রিভার্সাল জোন, উল্টো দিক থেকে সেই রিভার্সাল জোন থেকে মার্কেট এসেছে এবং কোন লেভেল পর্যন্ত এসে সে দাঁড়িয়ে রয়েছে, থ্রু পাস হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি মার্কেটের স্ট্রাকচারকে ফলো করেন তাহলেও আপনারা দেখবেন যে ওঠার সময় হায়ার লো, হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট ইকুয়াল হয়েছে এবং মার্কেট সেখান থেকে শিফট করেছে। সুতরাং সেটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখবেন মার্কেটকে আপনি বুঝতে পেরেছেন। ট্রেড করার জন্য প্রচুর সুযোগ সুবিধা, বিভিন্ন রকম জিনিস আপনার কাছে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এইটুকু তৈরি হওয়ার পর মার্কেট গিয়েছে, ব্যাক করেছে, কিন্তু যেতে পারলো না। এখান থেকে মার্কেট রিটেস্ট করেছে, মার্কেট নিচে থেকে পড়েছে। আপনি এই লেভেলগুলোকে কি করে আঁকবেন প্রাইস অ্যাকশন সেটাকেও করতে পারেন। আপনি অনায়াসে এই লেভেলগুলোকে দিয়ে একটি ট্রেন্ড লাইন আঁকতে পারতেন, এবং দেখুন আপনি ট্রেড করতে পারতেন, অনায়াসে ট্রেড করতে পারতেন। আপনার কোনো হয় এখানে একটা বেস তৈরি করেছে, বেস তৈরি করার পর সে উপর দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, উপর দিকে গিয়েছে কিছুটা পরিমাণ, এবং তারপর একটি গুরুত্বপূর্ণ লেভেলকে ভেঙে নিচের দিকে এসেছে।
সুতরাং আপনি ইচ্ছা করলে পরে বেশ কিছু জিনিসকে আপনি দেখতে পাবেন এবং দেখে কাজ করবেন। এখন যদি 5 মিনিট টাইম ফ্রেম আপনাকে ট্রেড করতে বলা হয়, আপনি কি করবেন? না, আপনি সহজেই এই লেভেল এবং এই লেভেলকে ঘিরে একটি ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। আপনি এখান থেকে গিয়ে একটি জোনকে কল্পনা করে রাখুন, বাস আপনার কাজ মোটামুটি কমপ্লিট। আপনি যদি লাইভ মার্কেটে এই রিজনের মধ্যে পান, তাহলে চুপচাপ বসে থাকুন, সিনেমা দেখুন, গান শুনুন এবং ভাঙার চেষ্টা করুন। ভাঙলেই আপনাকে কিন্তু ট্র্যাপ করতে পারে। সুতরাং আপনি যদি সাস্টেন করা পর্যন্ত দেখুন। মার্কেট এই লেভেলেই যে আপনাকে রিটেস্ট করতে আসবে তা না। মার্কেট কিন্তু কি করতে পারে, ভালো করে মন দিয়ে শুনুন, এটি একটি ভালো বোধ। মার্কেট মনে করুন এটাকে ভাঙলো, ভেঙে ওপর দিকে গেল এবং সে রিটেস্ট করতে আসছে। আপনি যদি ভাবেন যে এই সেই গুরুত্বপূর্ণ লেভেলে রিটেস্ট করবে, না, মার্কেট কিন্তু এই ট্রেন্ড লাইনে এখান থেকে রিটেস্ট করে তারপর কিন্তু ব্যাক করতে পারে, আবার এটাকে ভাঙতে পারে। সুতরাং এই ট্রেন্ড লাইনটি তার কাছে এখন রেজিস্ট্যান্স। সুতরাং এটাকে ব্রেক করার পরে সে যে কোনো জায়গাতে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার যেতে পারে। নিচের দিকে গেলে পরে সেক্ষেত্রে যদি আমি নিচের দিকে একটা আপ ট্রেন্ড লাইন রাখি, তাহলে আমাকে সেই রকম ধরনের একই কিন্তু সে কাজ দেবে। এখানে এই 5 মিনিটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা লক্ষ্য রাখুন, এই দুটি ক্যান্ডেলকে মাঝে মাঝে হঠাৎ করে খুব নিচে পর্যন্ত আসছে এবং সেখান থেকে ব্যাক করে নিয়ে যাচ্ছে। এই দুটি ঘটনা আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং প্রথম ক্যান্ডেল, এটা একদম ফার্স্ট ক্যান্ডেল, এটি একটি নতুন চরিত্র আপনি দেখতে পাচ্ছেন। এই চরিত্রটাকে বিশ্লেষণ করার চেষ্টা করুন। যখনই প্রথম ক্যান্ডেলে যদি হু হু করে প্রচুর পয়েন্ট আসে, তাহলে একদম চোখ বন্ধ করে কিন্তু আপনি বাই করতে পারেন। তাহলে অন্ততপক্ষে কিছুটা পয়েন্টের রিকভারি আপনি পাবেন। তারপরে উঠুক বা না উঠুক, আপনি কিছু পয়েন্ট অন্তত পক্ষে পাবেন। কিন্তু এর পরিমাণটাকে একটু মেজার করে রাখুন যে কত পরিমাণ হলে পরে আপনি সেক্ষেত্রে বাই করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা হিন্টস দিলাম, যেহেতু আমি কোনো বাই সেল বা আপনাকে স্ট্র্যাটেজি শেখাচ্ছি না, আমি আপনাকে একটা হিন্টস দিলাম, আপনি বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, এবারে আমরা কালকের জন্য একবার দেখি যে বড়বাবুরা কি করেছেন, তার কোনো হিসেব আমাদের কাছে কিছু থাকে কিনা। তা আমাদের মার্কেটে 350কে প্রথম দেখি বা 24,400কে দেখি। 24,400তে এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আছে এবং আজকের দিনে কিন্তু বড়বাবুরা পজিশন দুজনেই সমান পরিমাণ নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্যান্স আছে। এবারে যদি আমরা 350কে দেখি, তাহলে দেখবেন যে কলরা কিন্তু পালিয়েছে তুলনামূলকভাবে। তার মানে কোনো কোনো জায়গাতে মনে করছে 350 পদ্মাকে কিন্তু সে হারাবে না। 300তেও দেখুন কলরা পালিয়েছে, সাপোর্ট আছে, কিন্তু 9,700 লট পালিয়েছে। সুতরাং মনে হচ্ছে যে 300কে কিন্তু তারা ছাড়তে চাইছে না। এবং নিচের দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে নিচের দিকে তাকিয়ে দেখবেন নতুন করে কলরা কিন্তু পালিয়েছে। তাহলে মার্কেট কোনো না কোনো জায়গাতে এইরকম যে ক্যান্ডেলটি তৈরি করলো, সেই ক্যান্ডেলে তারা মনে করছেন নিচের থেকে একটা জোর সাপোর্ট আছে। মার্কেট কিন্তু 24,000, 350, 24,300 এই লেভেলগুলো কিন্তু সহজে হয়তো ছাড়বে না বলে মার্কেটের ডেটা অন্তত পক্ষে বলছে। কালকের প্রথমেই কি ঘটবে, রাতের মধ্যে কি ঘটবে, অঙ্ক কি চলবে, বড় বড় প্লেয়াররা কি অঙ্ক করবেন আমি জানি না। আবার উল্টো দিকে যদি দেখেন, যেহেতু এক্সপায়ারি আছে, নিচের দিকে একদম উপরের কলরাও কিন্তু পালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু নতুন করে কলের পজিশন হচ্ছে, এই জায়গাটা থেকে কিছু বেরিয়ে যাচ্ছে। এটা এখন অনেক দূরে, সেটা হচ্ছে 24,900। 24,900 থেকে বেশ কিছু লোক পালিয়ে গেছে। তারা প্রফিট হয়তো বুকিং করে নিয়েছেন, তারা কলের কাছ থেকে, যে এত দূর থেকে কিন্তু হিউজ পরিমাণ পালিয়ে গেছে এবং প্রচুর রেজিস্ট্যান্স আছে। এখানে প্রচুর পরিমাণ পালিয়ে গেল কেন? এই কলটা যদি কেউ বিচে থাকে 24,400, 24,800 কল যদি কেউ বিক্রি করে থাকেন, তো তিনি তো গ্যারান্টি যে 24,800তে পৌঁছাবে না। তাহলে 24,800তে যদি না পৌঁছায়, কোনোভাবেই মার্কেট 24,300তে দাঁড়িয়েছে, 350 দাঁড়িয়েছে, 664 দাঁড়িয়েছে, তাহলে তারা কল যদি মনে করেন আমি 100 টাকাতে সেল করে রেখেছে, তাহলে দিনের শেষে মার্কেট যদি 24,500তে ক্লোজ হয়, তাহলে এইটার পরিমাণ তো জিরো হবে। তাহলে সে যে জায়গাতে সেল করেছে যদি এটাকে বাই করে, তাহলে তো অনেকখানি লাভ। সেই লাভটা তারা কেন ছেড়ে দিতে চাইছেন? এই প্রশ্নটির উত্তর আপনারা ভাবার চেষ্টা করুন যে 24,800, তাহলে কি কোনো জায়গাতে এমন আছে যে এত দূরে কি খুলে দেবে নাকি? এমন কি হতে পারে? যদি তাই খুলে দেওয়ার কথায় থাকে, তাহলে এখান থেকে হিউজ পরিমাণ এত কল রাইট কেন হলো? এগুলো তো কল রাইট হয়েছে। সুতরাং এখানটায় কেন আমরা বেরোতে পারলাম, একবার তাকিয়ে দেখুন। এত রেজিস্ট্যান্স আছে, 1 লাখের বেশি রেজিস্ট্যান্স রয়েছে, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়ে গেল কেন? ইন্ট্রাডেতে তারা কেন পালিয়ে গেলেন? তাহলে কি, এবং সেখানে নায়ের বরাবর রেজিস্ট্যান্স আছে, তাহলে তারা পালিয়ে গেলেন কেন? তাহলে কিছু কিছু লোক কি ভাবছে যে কি দরকার, আমি একটা বড় পজিশন নিয়েছি, আমি আর জিরো করার দরকার নেই, যথেষ্ট টাকা পেয়েছি, আমি এখান থেকে পালিয়ে যাই।
হতে পারে, এমন হতে পারে কারণ আমরা এই ডেটাতে যদিও আমরা দেখাচ্ছি না, কিন্তু তবুও দেখানো উচিত নয়। কিন্তু কল প্রাইসটা দেখুন 8 টাকা 65 পয়সা। তারা ভাবছে সারাদিনের জন্য 8 টাকা 65 পয়সা নিয়ে আমাদের লাভ নেই, ভালোই পেয়েছি, বরঞ্চ যদি আরও উপরে উঠে যায় তাহলে কিছুটা পরিমাণ বাড়লে পরে তখন আবার আমার কিছুটা কমে যাবে বলেই হয়তো তারা পালিয়েছেন। যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। আমি আপনাদের সাফল্য কামনা করছি। আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কেমন লাগলো, তাহলে আমি জানতে পারবো যে আমার কী কী ত্রুটি বিচ্যুতি হচ্ছে এবং আপনাদের কি পছন্দের মতো আমি দিতে পারছি না। আজকের ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা সফল হবার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন, তবেই আপনারা সফল হবেন।